গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমরা যখন সবাই খুব ভালো আছি, তো আমাদের আর একটা কাজ হচ্ছে আমাদের বাগানটার গাছগুলো ওদেরকেও খুব ভালো রাখা, সুস্থ রাখা, সুন্দর রাখা। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব। তো আমাদের গাছের জন্য দু ধরনের নিউট্রিয়েন্টস জরুরি, সেটা হচ্ছে ম্যাক্রো আর মাইক্রো। এটা আমরা জানি মোটামুটি সবাই। তো আজকে আমার আলোচ্য বিষয় ম্যাক্রো নয়, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস নয়। তো ম্যাক্রো নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনার ব্যাপার হচ্ছে যে আমাদের গাছের জন্য 6টা মাইক্রো নিউট্রিয়েন্টস খুব জরুরি। সেই 6টা কি সেটা আমরা জানি, তবুও একবার রিপিট করে নিই। যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার, এই কটাই হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো এর মধ্যেও আমি আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3টে মাইক্রোনিউট্রিয়েন্টস, যে 3টে জেনারেলি আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি আমাদের গাছেদের জন্য। তো সেই 3টে হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। অ্যাকচুয়ালি দেখুন, 6টা ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও করার ধৈর্য সত্যি বলতে আমার নেই। আর আমার মনে হয় আপনাদেরও অত বড় ভিডিও দেখার ধৈর্য থাকবে না, একই ব্যাপার আর কি, দুজনেরই পক্ষেই ইম্পসিবল। তো সেই কারণেই ওই প্রথম যে তিনটে মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়, ওই 3টে নিয়ে আজকে চলুন আলোচনা করি, এবং জৈবভাবে আমি আমার বাগানে সেগুলোকে কীভাবে ইউজ করি, কীভাবে রেডি করি, আর তার রেজাল্টও কী হচ্ছে সেগুলোই সব আপনাদের সাথে শেয়ার করি। চলুন, তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা প্রথমেই আজকে যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা নিয়ে আলোচনা করছি সেটা হলো নাইট্রোজেন। তো নাইট্রোজেন জেনারেলি আমরা কেন গাছে ব্যবহার করি গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য। তো গ্রোথ ভালো হওয়ার জন্য নাইট্রোজেন ব্যবহার করলেই, যে দেখুন, যেমন আমার এই যে চারা গাছগুলো, মানে যেগুলো সবজি গাছ হয়, সবজি যেহেতু সিজনের ব্যাপার, সেহেতু আমাদের চেষ্টা করতেই হয় যে খুব তাড়াতাড়ি যাতে এটা গ্রো করে, এবং তাদের গ্রোথটা খুব ভালো হলে তবেই তাড়াতাড়ি সবজি হবে। এবং যেহেতু সিজনাল, তো একটা সিজন শেষ হয়ে আবার আরেকটা সিজনের সবজি রেডি করার একটা ব্যাপার থেকে যায়। তো সেই কারণে একটা তাড়াহুড়োর ব্যাপার কিন্তু আমাদের মধ্যেও থাকে। সিমিলার ওয়েতে একটা প্রবলেম কি হয় বলুন তো, যেহেতু আমরা জৈবভাবে কাজ করছি, সেহেতু এই জিনিসটা যদি আমরা রাসায়নিকভাবে করতাম তো খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাওয়া যায়, এবং তার জন্য অতটা চিন্তাও করতে হয় না। কিন্তু জৈবভাবে করলে সেটা তো পসিবল নয়, তাই না? তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের এই গাছগুলোকে গ্রোথ করাতে একটু পরিশ্রম করতেই হচ্ছে। এই যে দেখুন, আমার এই যে চাল কুমড়ো গাছটা দেখুন, এত ছোট একটা গাছ, কি সুন্দর আস্তে আস্তে বড় হয়ে যে আস্তে আস্তে নিজেই ও কিন্তু এইভাবে এই দড়িটাকে ধরে নিয়েছে, এবং এখান থেকেই ও আস্তে আস্তে বেয়ে বেয়ে চলে যাবে। এবং আমি তো বারবারই আপনাদের বলি যে মাচা আমি খুব একটা করি না, যাই হোক সেটা একটা অন্য প্রসঙ্গ, আজকে সেটা নিয়ে আলোচনা করছি না। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে ফুটি গাছগুলো দেখুন কি দুর্দান্ত হচ্ছে। এদিকে তরমুজ গাছটা দেখুন কি দারুণ হয়ে উঠেছে, এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে এই গাছগুলোতে। তো এই যে গ্রোথগুলো হচ্ছে, এগুলোর কারণ কিন্তু নাইট্রোজেন। এই যে দেখুন, কাকড়ি গাছে অলরেডি কিন্তু এটা নতুন কাকড়ি গাছ, আমার ওদিকে তো কাকড়ি হচ্ছিল আপনাদের দেখাচ্ছিলাম, আবার নতুন চারা করে গাছ করেছি, এবং কিছুদিনের মধ্যেই, মানে 20 দিনও হয়নি, দেখুন গাছ বড় হয়ে অলরেডি কিন্তু কাকড়ি ধরা শুরু হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের সাথে যে এই ভেতরে কোথায় কোথায় চলে যায় চোখেও পড়ে না। এই যে দেখুন, ভেতরে অলরেডি কিন্তু কাকড়ি ধরতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে গ্রোথটা বাড়ানোর জন্য আমরা নাইট্রোজেন ইউজ করছি, এবং আমি কিভাবে ইউজ করি সেটা বলি আপনাদের। দেখুন, জেনারেলি আমি ইউজ করি হচ্ছে খোল জলটা, মানে খোল, সর্ষের খোলেই তো বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে, এছাড়া বাদাম খোল, সর্ষের নিম খোল, সব খোলেই নাইট্রোজেনের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে, এবং গাছের গ্রোথ করানোর জন্য এই খোলটা কিন্তু প্রচণ্ড একটা কার্যকরী ভূমিকা নেয়। তো সেক্ষেত্রে আমি ওটা খুবই ব্যবহার করি। কিন্তু এখন যেহেতু টেম্পারেচার অনেকটা বেড়ে যাচ্ছে আমাদের এখানে,
তো সেক্ষেত্রে আমরা যারা ছাদ বাগান করছি তারা চেষ্টা করি সর্ষের খোলটা অ্যাভয়েড করতে, তার সাবস্টিটিউট কিছু করার। কিন্তু এক্ষেত্রে আমি যেটা করে থাকি, আমি কিন্তু একদম সর্ষের খোলটা অ্যাভয়েড করি, এটা করি না। দেখুন, এটা সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কি করি, ধরুন একটা পরিমাপ করে নিই। যেমন ধরুন, যদি আমি খোল ভেজাই তাহলে আমি 3 রকমের খোল একসাথে ইউজ করি। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি করি কি, ধরুন 2 মুঠো বাদাম খোলটা নিই, বাদাম খোলটার পরিমাণটা বাড়িয়ে দিই। 1 মুঠো হয়তো সর্ষের খোল নিলাম, আর হাফ মুঠো আমি নিম খোল নিই। নিম খোলটা আমি দিই কারণ যেহেতু পোকামাকড়ের উপদ্রবটার থেকে অনেকটা বেশি প্রোটেকশান দেয় নিম খোল, সেই জন্য আমি যখনই খোলটা ভেজাই আমি এই 3 ধরনের খোলই ইউজ করি। সেটা সারা সিজনেই করি। তবে ওই পরিমাণটা সর্ষের খোল আর বাদাম খোলটা চেঞ্জ হয়, নিম খোলটা একদমই কম পরিমাণেই নিয়ে থাকি। তো যাই হোক, তো এইভাবে আমি ওটাকে ভিজিয়ে 5-6 দিন রেখে দিই, এবং তারপর ধরুন ছোটো মগ হলে 1 মগ নিলাম, নিয়ে 10 লিটার জলের সাথে মিক্স করে যতগুলো গাছ হলো সেইভাবে দিয়ে দিই। এরকমভাবে আমি খোলটা ইউজ করে থাকি। খোলটা নাইট্রোজেনের একটা বড় উৎস। এছাড়া আমি আর কি করি, এছাড়া আমি আরও যেটা করে থাকি সেটা হচ্ছে, আমি কিন্তু চায়ের পাতা যে মানে ইউজ করা চায়ের পাতা আমাদের বাড়িতে থাকে, সেগুলোকে ভালো করে শুকিয়ে আমি কিন্তু রেখে দিই রেডি করে। এবং সেই চায়ের পাতা আমি কিছুটা পরিমাণ নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিই, এবং সেটাকেও ধরুন 2-3 দিন ভিজিয়ে রেখে তারপর সেই জলটাও গাছেদেরকে দিয়ে দিই। এবং ওটাও কিন্তু ওরকমই যে পুরো জলটা দিলাম এটা একদমই করি না। ধরুন 1 মগ নিলাম, 10 লিটার জলের সাথে মিক্স করে সমস্ত গাছে দিয়ে দিই। কারণ আমি বারবারই একটাই কথা বলছি, আমি জৈবভাবে গাছ করি ঠিকই, কিন্তু তবুও আমি খাবারটা খুব বেশি পরিমাণে একবারে দিয়ে দেওয়াটা আর একদমই পক্ষপাতী নই। আমি খুব কম কম খাবার দিই। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমার খাটনি একটু বেশি হয় বই কি, আমাকে বারবার দিতে হয়। মানে ধরুন 15 দিন অন্তর জেনারেলি যদি খাবার দেওয়া হয়ে থাকে, তো আমি সেটা 5 থেকে 6 দিনের গ্যাপিংয়েই দিয়ে থাকি। আর একটা যেটা আমি করি নাইট্রোজেনের ব্যবহার, সেটা হচ্ছে ধরুন আমি ওই যে ঘুঁটে জোগাড় করতে পেরেছি, এবং সেই কারণে এটা আমাদের এখানে আমার কিছুটা ঘুঁটে জোগাড় করা আছে বলে সেটা ভিজিয়ে রেখে সেটাকেও ওরকম 2-3 দিন ভিজিয়ে রাখি, এবং তার জলটাও আমি কিন্তু ওরকমভাবে মিক্স করে করে গাছে দিয়ে দিই। এবং এটাও কিন্তু খুব ভালো নাইট্রোজেনের উৎস জৈবভাবে যারা গাছ করছেন। এবং সেটা যদি ঘুঁটে অ্যাভেলেবেল না থাকে কোনো প্রবলেম নেই, তার পরিবর্তে আপনারা কিন্তু গোবর সারটা ভিজিয়ে রেখে তার জলটাও দিতে পারেন, সেটাও কিন্তু প্রচণ্ড উপকারী। এবং এক্ষেত্রে আর একটা কথা কি, আপনারা যদি তার সাথে গোবর সারের সাথে একটু শিংকুচি, একটু হাড় গুঁড়ো সব একসাথে মিক্স করে নেন, নিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর সেই জলটা গাছে দেন, তাহলে তো সেটা আরও গাছের পক্ষে মানে প্রচণ্ড পুষ্টিকর একটা বহু গুণাগুণ সম্পন্ন খাবার কিন্তু রেডি হয়ে যায়। এবং আমি বারবারই বলি যে আমি তরল মানে লিকুইড ফার্টিলাইজারের উপরে একটু বেশি জোর দিই। সলিড ফার্টিলাইজার দিচ্ছি না সেটা আবারও বলছি না একবারও, অবশ্যই দিই, কিন্তু সেটার পরিমাণটা একটু কম থাকে, গ্যাপিংটা অনেক বেশি থাকে। তার পরিবর্তে আমি লিকুইডটাই নানাভাবে ইউজ করার চেষ্টা করি আমার বাগানে গাছেদের ক্ষেত্রে। আর দেখুন, এইভাবে ব্যবহার করে আমি যে দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি সেটা তো সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একটা দেশি পুঁই শাক, এই লাল পুঁই শাককে জেনারেলি বলা হয় আমাদের এটা দেশি পুঁই শাক, আর সাদা পুঁই শাকটাকে হাইব্রিড বলে। তো তার এক একটা পাতার সাইজ জাস্ট দেখুন। সম্পূর্ণ জৈবভাবে আমি কিন্তু এগুলো রেডি করেছি, এবং দেখুন কি দুর্দান্ত হচ্ছে। এই যে বেগুন গাছটা দেখুন কত ছোট, একটা 2 ফুটের গ্রো ব্যাগ, তাতে তাতে দেখুন পুঁই শাক হচ্ছে। এদিকে দেখুন বেগুন গাছের গ্রোথও যথেষ্ট ভালো। আর লঙ্কা গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরছে, এবং বারবার অলরেডি 3 বার কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে এই লঙ্কা গাছটা থেকে লঙ্কা। আবার দেখুন প্রচণ্ড পরিমাণে ফুল এসছে, এবং লঙ্কাও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। এর পাশে দেখুন একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটার 2 মাস মতো বয়স হবে। তো প্রচণ্ড ভালো গ্রোথ নিচ্ছিল। মাঝে কি হয়েছিল, ওই একটা মানে যে বড় বড় মেঠো ইঁদুরগুলো হয় না, ওই ইঁদুর উঠছিল আমার ছাদে।
তো যাই হোক, ও এসে কিছুটা ডিস্টার্ব করে দিয়েছিল মাটি টাটি খুঁড়ে, তো সেই কারণে একটু দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু আবার দেখুন ও কিন্তু সব মহিমায় ফিরে আসছে। এর পাশে দেখুন এই যে গাটি কচুর গাছ, মানে একটা 2 ফিটের গ্রো ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট, তার এইটুকু জায়গার মধ্যে আমি এত ধরনের গাছ রেখেছি এবং প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি রয়েছে এবং খুব ভালো কিন্তু গ্রো করছে। দেখুন এই যে এর পাশে এই বেগুন গাছটার পাশেই কিন্তু আমার এই যে ছোট ধানি লঙ্কার গাছটা, যদিও ও এই বেগুন গাছের চাপে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু খুব ভালোই ওর হেলথ রয়েছে এবং লঙ্কাও হচ্ছে, খুব কম বেশি করে ভালোই হচ্ছে। তো যাই হোক, তো এইভাবেই আমি কিন্তু আমার বাগানে নাইট্রোজেনটা ব্যবহার করে থাকি। এবার বলি যে ফসফরাস আর পটাশিয়ামের ব্যাপারটা। ফসফরাস দেখুন আমি ব্যবহার করি ফসফরাসটা, আমি যে মাছের মানে মাছ আনার পরে মাছের যে উচ্ছিষ্টগুলো থাকে আমি সেগুলোকেই স্টোর করে রাখি এবং সেগুলোকে আমি নানাভাবে দিই। প্রথমত আমি জলে ভিজিয়ে রেখে 2-3 দিন, 10 দিন, 15 দিন, যখন যেরকম হয় আমি ভিজিয়ে রেখে দিই এবং তারপর সেই জলটা আবার ওই ঠিক একই ব্যাপার, 1 মগ নিলাম আর 10 লিটার জলে মিক্স করে আমি হয়তো সমস্ত গাছে দিয়ে দিলাম একদিন, এইভাবে ইউজ করে থাকি। অথবা আমি কি করি, কিছুটা ভার্মি কম্পোস্ট নিই, কিছুটা ওই মাছের উচ্ছিষ্ট নিই, আবার কিছুটা ভার্মি কম্পোস্ট দিলাম, আবার মাছের উচ্ছিষ্ট বা কিছুটা মাটি দিলাম, দিয়ে এইভাবে আমি একদম ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিই এবং তারপর এটা হয়তো ডিকম্পোস্ট হতে একটু সময় নেয় এবং ওইটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে ধরুন মাস 2-1-এর মধ্যে দুর্দান্ত একটা ফসফরাসযুক্ত সার রেডি হয়ে যায় এবং যে সারটা সারা বছরের জন্য আমি কিন্তু স্টোর করে রেখে দিই। তো এইভাবে আমি ফসফরাসের ব্যবহারটা করি আমার গাছেদের জন্য। আর পটাশিয়াম দেখুন কলার খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা, আলুর খোসা, ইনফ্যাক্ট শশার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পটাশিয়াম পাবেন এবং এইগুলোকে আপনারা কাঁচা ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি দেখিয়েছি নানাভাবে, যেমন আমি কৌটোর ঢাকনা কেটে তার মধ্যে দিয়ে আপনারা ডিরেক্ট দিয়ে দিতে পারেন। এছাড়া যদি আপনাদের মনে হয় আপনারা শুকিয়ে নিয়ে রেখে দিতে পারেন, পরে সেগুলোকে যখন আপনারা মিশ্র জৈব সার রেডি করবেন তার মধ্যে দিয়ে ইউজ করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু পটাশিয়ামটা ইউজ করতেই পারেন। এবং এক্ষেত্রে আমি এখন যেটা আরও বেশি পরিমাণে ইউজ করি, এগুলো তো অবশ্যই এভাবেই করে আসছি চিরকাল, এখনও করছি না একদমই সেটা না, কিন্তু আর একটা দুর্দান্ত জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, হয়তো সব জায়গাতেই অ্যাভেলেবেল এখন, সেটা হচ্ছে বায়ো পটাশ। দেখুন বায়ো পটাশের সুবিধা হচ্ছে এটা আপনার তাড়াহুড়ো থাকলে আপনি রেডিমেড যদি কিছুটা কিনে রাখেন, খুব বেশি যে দাম তাও না, আমাদের এখানে তো 80 টাকা নেয় 1 কেজি মতো বায়ো পটাশ। তো সেই বায়ো পটাশটা যদি আপনারা রেডি করে রেখে দেন বাড়িতে, খুব এমার্জেন্সি থাকলো, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, মানে যে কোনো গাছের ক্ষেত্রে আমি বারবারই বলছি কম করে ইউজ করুন। ধরুন 10-12টা দানা চারিদিকে ছড়িয়ে দিলেন, 12 ইঞ্চির টবে আর একটু বেশি দিলেন, ছোট ছোট টবগুলোতে 10-12টা দিলেন, 12 ইঞ্চির টবে 20-25টা দিলেন, এইভাবে একটা আন্দাজ করে মোটামুটি যদি মাসে একবার বা মাসে দুবার করে মানে 15 দিন অন্তর দিতে পারেন, তাহলে তো সেক্ষেত্রে আরও ভালো। এই বায়ো পটাশটা কিন্তু ইউজ করতে পারেন এবং তার কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই আমি এই 3টে উপাদান কিন্তু আমার বাগানে আমি ব্যবহার করি এবং তার যে রেজাল্ট সেটা আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করি এবং এখনও করছি। দেখুন কি প্রচণ্ড পরিমাণে ফল ফুল সবজি আমার বাগানে কিন্তু হচ্ছে এবং তাদের হেলথও খুব ভালো রয়েছে। দেখুন অফুরন্ত, মানে এই যে একটা ছোট জামরুল গাছে কি অফুরন্ত ফল ধরেছে এবং প্রচুর ফল কিন্তু অলরেডি ম্যাচিওর হয়ে পড়েও যাচ্ছে এবং আমি সেগুলোকে তুলে নিচ্ছি, সেই কারণে আপনাদের সাথে সবটা হয়তো শেয়ার করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনারা দেখেছেন আমার জামরুল গাছটা, বারবারই আমি শেয়ার করি যে কি প্রচণ্ড পরিমাণে জামরুল ধরেছে। এই সবেদা গাছটা দেখুন ফুলে ফুলে ভরে যাচ্ছে। এটা একদমই কম বয়স বলে আগের বছর কোনো ফলই হয়নি, তো এবছর আশা করি হবে কিছু সবেদা, তো দেখা যাক কী হয়। কিন্তু ফুল কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে এবং গাছের হেলথ দেখুন কী সুন্দর। তো সবই এইভাবেই হচ্ছে। তো যাই হোক, এই 3টে ম্যাক্রো নিউট্রিয়েন্টস আমি এইভাবেই আমার বাগানে ব্যবহার করে থাকি এবং তার যে সুফল সেটাও আপনাদের চোখের সামনে রয়েছে।
তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।